আজকে আমার অতিথি বিশিষ্ট বিজেপি নেতা, আসানসোলের প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র, স্বাগত আপনাকে। সামনের লোকসভা নির্বাচন আসছে, আপনাদের সাংগঠনিক বৈঠক বলুন বা মার্গদর্শনের বৈঠক বলুন ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে হলো। দিলীপদা প্রায় বিস্ফোরক মন্তব্য করেছেন, সংগঠনের দুর্বলতার দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। তো সংগঠনের দুর্বলতা না কাটাতে পারলেই নির্বাচনে ভালো ফলাফল করা যায় না। দেখুন, যে ছাত্র 92-93 পায় তাকেও টিচাররা এটাই বলেন যে আরও বেটার করার চেষ্টা করো। তার মানে কোনোদিন এটাই না যে 92 বা 93 মার্কসটা নট আপ টু দ্য মার্ক। আর কালকে সাংগঠনিক বৈঠকে নিয়ে প্রেসের কাছে যেটুকু শেয়ার করা যায়, ঠিক আমাদের বৈঠকের পরে আমাদের যিনি অফিসিয়াল স্পোক্স পারসন তিনি অলরেডি মিডিয়ার সামনে যেটুকু বলা যায় সেটুকু বলেছেন। এর বাইরে একটা রেজিমেন্টেড পার্টিতে ইন্টারনাল ডিসকাশন নিয়ে মিডিয়ার সামনে খুব বেশি বলার অবকাশ থাকে না। এই যে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, আবাস যোজনার টাকা বন্ধ, এটা নিয়ে তো সাধারণ গ্রামের গরিব মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তারা তো অত বোঝে না যে সরকার হিসাব দেয়নি বলে টাকা দিচ্ছে না, এবং তৃণমূল প্রচার করছে দেখো কেন্দ্রীয় সরকার গরিব মানুষের টাকা আটকে রাখছে। তো এ তো একটা অন্যরকম এফেক্ট হতে পারে না। সমস্যা তো এটাই হলো যে যাদের জন্য এই টাকা এলেও কি ওই গরিব মানুষ পাবে? গরিব মানুষ যদি টাকা পেত তাহলে তো ফান্ড ডাইভার্সন হতো না, তাহলে তো হিসাব দিতেই পারতো। এই পশ্চিমবঙ্গ সরকার হিসাব দিতে পারছে না, তার কারণ কি? তার কারণ তো এটাই, সত্যি সত্যি যে খাতে অর্থ এসছিল সে খাতে যদি খরচ হতো, সত্যি সত্যি গরিব প্রান্তিক মানুষ যারা 100 দিনের কাজ করেছে তাদের অ্যাকাউন্টেই টাকাগুলো যদি যেত, তাহলে তো সরকার 1 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে যা যা কেন্দ্রীয় সরকার যে রিপোর্ট চেয়েছে সব রিপোর্টসের সমস্ত বিবরণ দিয়ে দিত। সমস্যা তো এইখানেই যে টাকা ওইখান থেকে পাঠানো হচ্ছে গরিব মানুষের টাকা। এটা তো কোনো দলের টাকা না, বিজেপিরও টাকা না, জনগণের টাকা। বিজেপি সরকার আছে, তাদের দায়িত্ব হলো যে খাতে অর্থ ব্যয় করা উচিত সে খাতে যেন অর্থটা ব্যয় হয়। সমস্ত রাজ্য করছে, পশ্চিমবঙ্গেরও করা উচিত। এবার এনারা বারবার বলছেন যে অর্থ দিচ্ছে না। আচ্ছা বলুন তো, ছোট্ট খাটো ব্যাপারে এনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছেন। সত্যি সত্যি যদি কেন্দ্রীয় সরকার এনাদের সঙ্গে অন্যায় করে তাহলে এনারা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? এত লয়ার পার্সোনাল দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যখন হচ্ছে সেটা আটকাবার জন্য সুপ্রিম কোর্ট অবধি যাচ্ছেন। এই বেঞ্চ, ওই বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, যত রকম বেঞ্চ আছে, স্কুলের বেঞ্চ থেকে নিয়ে কোর্টের সমস্ত বেঞ্চ অবধি এনারা ঘুরে আসছেন। ঠিক আছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে লয়ারদের পেছনে। তাহলে 100 দিনের টাকা যদি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে আটকে রেখেছে তাহলে এনারা কোর্টে যেতেন না। এনারা জানেন যে কোর্টে গেলেই কোর্ট বলবে, কোর্ট প্রথম অর্ডার এটাই দেবে যে 15 দিনের মধ্যে তোমরা কোথায় কোথায় কী খরচ করেছো তার পরিসংখ্যান দাও। সে ভয়ে এনারা যাচ্ছেন না। মানুষ সব বোঝে। তা বলছেন যে কোনো অ্যাডভার্স এফেক্ট পড়বে না? না, অ্যাডভার্স দেখুন, যে বিজেপির জন্যই আমরা টাকা পাচ্ছি না। দেখুন কে কি পারসেপশন তৈরি করছে সেটা তার ব্যাপারে, রাজনৈতিকভাবে তার মোকাবিলা আমরা করব। কিন্তু সরকার যারা চালাচ্ছে, সরকার তো কাউকে খুশি করার জন্য এখানে বসে নেই। সরকার আছে যারা ওথ অফ সিক্রেসি নিয়েছে, যে মন্ত্রীরা ওথ অফ সিক্রেসি নিয়েছে তারা তো সংবিধান রক্ষার্থে তাদের যা যা করণীয় সেটাই করবে। তারা তো আইনের বাইরে যেতে পারবে না, যাবেও না। সেটাতে এবার যদি তার রাজনৈতিক ফায়দা অন্য দেশ নিচ্ছে নেক, অন্য কোনো রাজ্য নিচ্ছে নেক, কী করার আছে। কিন্তু এই টাকা তো জনগণের টাকা, এই টাকা তো জনগণের টাকা। তাহলে বলুন, দিল্লিতে যারা বসে আছে তারা বিভিন্ন রাজ্যকে টাকা পাঠাবে এবং তাদের যা ইচ্ছা তাই সে টাকায় করবে, ফুর্তি করবে, মেলা করবে, খেলা করবে, এইভাবে অর্থ অপব্যয় করবে, আর দিল্লি সরকার আবার পরবর্তী নেক্সট ইনস্টলমেন্ট পাঠাতে থাকবে। এবং একবার ওই গরিব মানুষকে যদি কেউ বলে যে দিল্লি দিচ্ছে না বলে আমরা তোমাদেরকে দিতে পারছি না, তাহলে দিল্লি যে যখন দিয়েছিল তখন গরিব মানুষকে দাওনি কেন? আর যদি সত্যি সত্যি গরিব মানুষকে তুমি দিয়ে থাকো তাহলে তার পরিসংখ্যান দিতে তোমার অসুবিধা কোথায়? আবাস যোজনায় মোটামুটি ফুল প্রুফ তালিকা তৈরি করে রাজ্য পাঠিয়েছে, কেন্দ্রীয় সরকারও খুব একটা আপত্তি করেনি, কিন্তু এখনও টাকাটা রিলিজ হচ্ছে না। না দেখুন, এটা আমার ঠিক জানা নেই, এটা তো একটা সরকারের সঙ্গে আরেকটা সরকারের ব্যাপার। ইন্টারনাল ব্যাপারে রাজ্য সরকার কী করে পাঠিয়েছে, কেন্দ্রীয় সরকার সেটাতে কতটা সন্তুষ্ট, কী কোয়ারিজ ছিল, সেটা এই স্টুডিওতে বসে, আমি তো দলের একজন একনিষ্ঠ কর্মী, আমি সরকারের নট এন পার্ট এন্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। ন্যাচুরালি ইন্টারনাল এই ব্যাপারগুলো আমার পক্ষে বলা সম্ভব। আপনি তো আসানসোলে মেয়র ছিলেন 5 বছর, পুরো নিয়োগে দুর্নীতি সিবিআই তদন্ত হচ্ছে,
তো সেক্ষেত্রে তো আপনাদেরও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেন, কি করে থাকবে? যেহেতু আপনি মেয়র ছিলেন। তো মেয়র থাকলেই দুর্নীতি না হলেও যে মেয়র থাকলে জড়িয়ে যেতে হবে, এটা হয়? এটা হয়? দেখুন, আমার সময় আসানসোল মিউনিসিপাল যে কোনো ইয়েতে দুভাবে হয়। একটা পার্মানেন্টলি যে পোস্টগুলো স্যাংশন আছে সেক্ষেত্রে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। অস্থায়ী অস্থায়ী তো কন্ট্রাকচুয়াল যেখানে আছে সেটাও তো বিভিন্ন আরবান লোকাল বডিতে যেটা হয়, যেমন কনজারভেন্সি লেবার, তো কনজারভেন্সি সাফাই কর্মী, তো সেটা তো ওই এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমে নেওয়া হয়, সেখানে দুর্নীতির খুব বেশি স্কোপ থাকে না। আর আসানসোলে অস্থায়ী কর্মী সেভাবে নিয়োগ মানে ওই জেলাগুলো তো হয়নি, মানে অন্য কোনো এজেন্সির মাধ্যমে এটা হয়নি। যেটাই হয়েছে, যদি কোনো কনজারভেন্সি, যেমন কোভিডের সময় কনজারভেন্সি লেবার নিতে হলো, তো সেটা যারা সবাই তো এই কাজ করবে না, নালী পরিষ্কার নর্দমা পরিষ্কার সবাই করে না, তার একটা কিছু লোক আছেন যারা অভাবে তাড়নায় সে কাজটি এখনো করে যাচ্ছেন, তো তাদেরকে দিয়ে এটা করাতে হবে, তো তারাই এটা করে। ওই জন্য এইসব নিয়ে আপনি যখন তৃণমূলে ছিলেন তখন এই ধরনের যে দুর্নীতি হচ্ছে অন্য জায়গাতে, তার কোনো আঁচ পাননি? না, দেখুন, এটা তো মানে একটা দুর্নীতির সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি না কি ধরনের দুর্নীতি হচ্ছে এবং এই লেভেলে দুর্নীতি হচ্ছে, এটা তখন আমরাও বুঝতে পারিনি। হ্যাঁ, দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উল্টো তাদের আরও শ্রীবৃদ্ধি হচ্ছে, তাদেরকে আরও ইম্পাওয়ার করা হচ্ছে, এসব আমরা ফিল করছিলাম। কিন্তু এই লেভেলে দুর্নীতি হচ্ছে বা এই লেভেলে দুর্নীতি হয়ে আছে, এটা মানে আমি পার্সোনালি ফিল করার পরে কি দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছিলেন? না, দেখুন, আমি তো আমার কাজ ছিল যে আসানসোলে মেয়র হিসাবে আসানসোল শহরের ডেভেলপমেন্টের কাজ করা। আসানসোল শহরের ডেভেলপমেন্টের কাজে যেখানে যেখানে বাধা পেয়েছি সেখানে আমি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং আমি আমার মতো করে আমাদের যে টিম ওয়ার্ক ছিল, আমার এমআইসিরা, কাউন্সিলররা সবাই মিলে, এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলে যারা বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আরও গুণী ব্যক্তিরা আছেন, অনেকে আছেন তো যারা ইউনিক আইডিয়া আপনাকে দিতে পারেন, সবাইকে নিয়ে আমরা এই শহরটাকে, আনপ্ল্যান্ড সিটি যেহেতু আসানসোল, সেটাকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া সেই প্রচেষ্টা আমরা চালিয়েছি। সে কাজে যখন বাধা পেয়েছি আমরা সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তারপরে যখন আমরা দেখেছি যে না, ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, তো আমাদের মনে হয়েছে যে আসানসোলকে বঞ্চিত করা হচ্ছে, তো হয় ওই বঞ্চনা বরদাস্ত করে নিয়ে চেয়ারে থাকতে হবে। এক সময় এমন সিচুয়েশন হলো যে ইফ ইউ আর টু কন্টিনিউ অ্যাজ এ মেয়র, ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ডিপ্রাইভেশন অফ দ্য সিটি আসানসোল। তো ন্যাচুরালি আমাদের কাছে অন্য অপশন ছিল না, আমরা বললাম না ভাই, এই দায়িত্ব আমরা নেব না, আমরা ছেড়ে দিয়েছি। কি প্ল্যান ছিল আসানসোলের জন্য যেটা অসহযোগিতার জন্য ফুলফিল করতে? দেখুন, আমাদের বক্তব্য ছিল যে আসানসোল একটা রেভিনিউ জেনারেটিং সিটি, এখানে ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড আছে, ইস্কো আছে, আরও অনেক কলকারখানা আছে যেখান থেকে প্রচুর রেভিনিউ কেন্দ্রীয় সরকার পায়, আবার রাজ্য সরকারও পায়। তো রাজ্য সরকার যে হারে রেভিনিউ পাচ্ছে, আমাদের বক্তব্য ছিল যে আমরা যে প্ল্যানগুলো আসানসোলকে নিয়ে যে মাস্টার প্ল্যান তৈরি করেছে, সেই মাস্টার প্ল্যান রাজ্য সরকার অ্যাপ্রুভ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাক এবং কেন্দ্রীয় সরকার তার একটা পোর্শন অফ মানি দেবে এবং রাজ্য সরকার দেবে এবং সবটা নিয়ে আমরা আরবান লোকাল বডি থেকে কিছু দেবো, আসানসোলে অলরাউন্ড এটা ডেভেলপমেন্ট হবে। সেটা বারবার বলা সত্ত্বেও আমাদেরকে এটা অ্যালাউ করা হয়নি। অনেক ক্ষেত্রে এটাও হয়েছে যে প্রধানমন্ত্রী হয়তো মেয়র্স কনফারেন্স করছেন, দেশের সমস্ত মেয়ররা আছে, সেখানে বিভিন্ন মেয়ররা তাদের সমস্যার কথা বলছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা ছিল যে না, আমরা ওটাতে পার্টিসিপেট করতে পারবো না, আমরা এই কথা। আর আসানসোলকে স্মার্ট সিটি তকমা দেওয়ার জন্য বা স্মার্ট সিটি আওতায় আনার জন্য এখান থেকে বলা হলো, এখানে বলে দেওয়া হলো যে না, স্মার্ট সিটি তো হওয়া দরকার নেই, আমরা গ্রিন সিটি করব। তো এই দিল্লি যখন একটা শহর, রাস্তাঘাট, নর্দমা, এই লাইট, ঠিক আছে, এরপর বড় যদি কিছু, আপনাকে যদি একটা ফ্লাইওভার করতে হয়, তাহলে ফ্লাইওভার তো আরবান লোকাল বডি নিজের অর্থে করতে পারে না, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা দরকার। একটা যদি অডিটোরিয়াম করতে হয়, একটা যদি আপনাকে কি বলবো স্টেডিয়াম করতে হয়, তো সেগুলো তো আপনি পারবেন না, সেক্ষেত্রে তো আপনাকে অর্থ লাগবে। তো সেটা যদি কেন্দ্রীয় সরকারের যদি সাহায্য আমরা নিয়ে, তো আপত্তি কোথায়? আমরা তো পাকিস্তানের কাছ থেকে অর্থ চাইছি না বা বাংলাদেশের কাছে অর্থ চাইছি না, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে যে অর্থ আছে সেটা আমাদেরই অর্থ, তো সেখান থেকে একটা পোর্শন যদি আমরা নিতে পারি, এটা তো আপত্তি কোথায়? কিন্তু আমাদের কোনো কারণে না, নেওয়া যাবে না, আমারও নেই, আমরা নিজেরাও দিতে পারবো না, নেওয়াও যাবে না। আপনি বলুন না যে কয়েকদিন আগে আমি দেখলাম 440 কোটি টাকা দিয়ে বোধহয় একটা অডিটোরিয়াম, ওই শাঁখের মতন দেখতে, হলো, ক্যালকাটায় হল, কোথায় এক জায়গায় ইনগ্রেট হলো, খুব আনন্দের খবর। আসানসোলে স্টেডিয়াম মাত্র 44 কোটি টাকা বাজেট, আজ 8 বছর ধরে পেন্ডিং আছে, আজ পর্যন্ত অ্যাপ্রুভ করলো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যাকে আমরা
ফার্স্ট মানে প্রথম শিল্পপতি বলতে পারি। তিনি রানীগঞ্জে প্রথম কলিয়ারি করেছেন, তার নামে একটা অডিটোরিয়াম করার জন্য মাত্র 18 কোটি টাকার ব্যাপার ছিল। 9 বছর আগে মন্ত্রী, ডিএম সবাই মিলে ইনগ্রেট করলো, আজ পর্যন্ত সে অর্থ এলো না। তো আসানসোল ছাগলের তৃতীয় সন্তান থাকবে, আর ওই মেয়রের চেয়ারে বসে থাকবো আমি, আর হাঁ করে দেখতে থাকবে যে কখন ওরা 2 ফোঁটা দিয়ে দেবেন, সেটাতে চলতে হবে। এটা তো মেনে নেওয়া সম্ভব। আপনার এই ক্ষোভের কথা কি দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন না পুরমন্ত্রীকে? সবাইকে জানিস, সবাইকে জানিস। হোয়াট ওয়াজ দ্য রেসপন্স? না না, হবে হবে হচ্ছে, হবে হচ্ছে, সবাইকে জানানো হয়েছে, হবে হচ্ছে। তো এভাবে তো দেখুন, আমি 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 যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি আমি ঠিকভাবে পালন না করতে পারি বা পালন করার সুযোগ যদি আমাকে না দেওয়া হয়, তো ওই চেয়ারে বসে লাভ কি? আমি শুধু শুধু চেয়ারে বসে থাকবো আর গাড়িতে ঘুরবো, বাস, আর অন্য কোনো কাজ করতে পারবো না, শহরটা যেরকম আছে সেরকমই রয়ে যাবে। তাহলে তো ওই রেসপন্সিবিলিটি নিয়ে লাভ নেই। সেটাই তো। আর আপনি দেখুন না, আমি চলে আসার পর কী হয়েছে দেখুন না। তখন তো অনেকে অনেক কিছু বলছিলেন, এখন তো হাড়ে হাড়ে বুঝতে আসানসোল মানুষ কী হচ্ছে। অর্থ ছাড়া তো একটা শহরকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন না। এবং আসানসোলের মতো শহর যারা শুধুমাত্র রেভিনিউ দিয়ে যাবে, সেখানে ওইখান থেকে রেভিনিউ নিয়ে আপনি সারা বাংলা সাজাবেন আর আসানসোলকে বঞ্চিত রাখবেন, এটা হয়? আসানসোল আপনার দলের মানে বিজেপির একটা ভালো বেস ছিল, কি এইরকম লজ্জাজনক পরাজয়টা হলো কেন লোকসভা নির্বাচন? না দেখুন, পোস্ট পোল ভায়োলেন্সের কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, এখনও এই আতঙ্ক আছে। যখন বাই ইলেকশন হলো তখন এই ইলেকশনের সময় একটা আতঙ্কের পরিবেশ ছিল, এবং এটা ঘরে ঘরে বলা হলো যে দেখুন, এটা বাই ইলেকশন, এই ভোটের রেজাল্ট যাই হোক না কেন, সরকার তো আমাদেরই থাকবে। তো যে অঞ্চলে যদি বিজেপি ভালো ফল করবে, সেই অঞ্চলে মানুষকে আবার ফেস করতে হবে, আবার তাদের উপর হামলা হবে। এবং কিছুদিন আগেই তারা মানুষ ফেস করেছিল, অনেক লোকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, অনেক লোকের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক লোকে মিথ্যা মামলায় করা হয়েছে। একটা লোকের ঘর পুড়িয়ে দেওয়া হলো, সে থানাতে কমপ্লেন করতে গেল, উল্টো তাকেই অ্যারেস্ট করে নেওয়া হলো। এগুলো মানুষ ফেস করেছে, দেখেছিল। তো মানুষের মনে একটা আতঙ্ক ছিল যে আবার এরাই তো সরকারে, তো এটাই থাকবে, এই লোকসভা ভোট, এটাতে খুব বেশি কিছু আসে যায় না, যে জিতুক যেই হারুক, সরকার দিল্লিতে যারা আছে তাদেরই থাকবে। কিন্তু যদি আমরা আবার বিজেপিকে ভোট দিই, তাহলে এরা আবার আমাদের ঘর বাড়ি লুট করবে, সরকার এদের, পুলিশ এদের। তো সেই কারণে যারা বিজেপি সমর্থক যারা আছে, তারা অনেকে ভোট দিতে যায়নি, যারা গেছে তারাও যাদেরকে ওরা ভোট দিতে বলেছে ইচ্ছার বিরুদ্ধে তাকেই ভোট দিয়ে দিয়েছে। কিন্তু 2024-এ তা হবে না। কিন্তু সাগর দিঘেও বাই ইলেকশন ছিল, সেখানে কি করে জিতলো বাইরে? না না, আমি বলছি যে সাগর দিঘির সময়, মানে সাগর দিঘি থেকে তো যেটা স্টার্ট হয়ে গেছে, সাগর দিঘি আর আসানসোলে বাই ইলেকশন মধ্যে অনেক ডিফারেন্স। এতদিনে আমরা অনেক অন্যান্য জায়গায় কাটিয়ে উঠতে পেরেছি। আপনি আসানসোলে বাই ইলেকশনের পর প্রায় 1.5 বছর পর সাগর দিঘি ভোট হয়েছে। তো আমরা এতদিনে আমরা অনেকটা কাটিয়ে উঠি। এখন যদি আজকে যদি আসানসোলে ভোট হয়, তো তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। তো সব বুথে বিজেপির এজেন্ট থাকবে? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু আপনারা প্রার্থীর সপক্ষে সবাই নামেননি? না না, 100 বার না, সবাই না না, সবাই প্রার্থীর সপক্ষে সবাই নেমেছিল। কিন্তু আমি তো বলছি, যেহেতু বুথ লেভেলে, গ্রাউন্ড লেভেলে একটা আতঙ্কের পরিবেশ ছিল, এবং সে কারণে আমরা ওই আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি, গ্রাউন্ড লেভেলে ওই আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি। সে কারণে কর্মীরা একটু ভীত সন্ত্রস্ত ছিল। 3.5 লক্ষ মার্জিন হয় তা বলে? যদি এটা তো প্রমাণ হয় যে ভোট হয়নি, এটাতেই তো প্রমাণ হয় যে ভোট হয়নি। ভোট যদি হতো তাহলে তো 3.5 লক্ষ হতো না। কিন্তু যদি একটা আতঙ্কের পরিবেশ থাকে, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে, আতঙ্কের পরিবেশ তৈরি হলেই এই ধরনের রেজাল্ট হয়। এই 3.5 লক্ষ 3 লক্ষ রেজাল্টই বলে দিচ্ছে যে ওইখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন তাকে গ্রেপ্তার করা হবে, সুপ্রিম কোর্টে রক্ষা কবচের জন্য গিয়েছেন। না, আমি বলছি যে দেখুন, উনি একটা রাজনৈতিক বক্তব্য এটা রাখছেন, কিন্তু আমি বলি যে যখন থেকে সিবিআই হোক, ইডি হোক, যতগুলো তদন্ত করেছে, সে বিভিন্ন তদন্তকে চ্যালেঞ্জ করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে, ইন্ডিভিজুয়ালি অনেকে চ্যালেঞ্জ করেছেন, রাইট ফ্রম হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট। একটাও কি কোর্টে যারা এটা, আমরা আমাদের বক্তব্য বলতে পারি যে না, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, অভিষেকও বলতে পারেন যে ওনার সঙ্গে অন্যায় হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো মানে কোর্টেই বলটা যাবে। কোর্ট কি একবারও বললো যে হ্যাঁ তদন্ত ঠিক হচ্ছে না, বা এই তদন্তটা ভুল, এই তদন্ত হওয়া উচিত না, এই অ্যারেস্টটা ভুল হয়েছে, একবারও কি বলেছে কোর্ট? বরঞ্চ কোর্ট বিভিন্ন সময় অবজার্ভ করছে যে আরও তদন্তের গতি আরও অ্যাক্সিলারেট করা হচ্ছে না কেন,
এই প্রশ্ন বারবার কোর্ট তুলছে। তো এটা ওনার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, এবং যে তদন্তই হচ্ছে তদন্তগুলো কিন্তু কোর্টের অর্ডারে হচ্ছে, অনেক কোর্টের পর্যবেক্ষণে হচ্ছে। ন্যাচারালি এর অবকাশ নেই, সিবিআই বা ইডিকে কেউ মিসইউজ করে নেবে তার অবকাশ নেই, কোর্ট নজর রাখছে। শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছিল, তারপরেও তাকে একবারের জন্য তলব করেনি। না না, বারবার করে বলছে শাসক দল, কোথায় নিরপেক্ষতা না সিবিআই? না, শুভেন্দু অধিকারী তো এটা বলে প্রকাশ্য বলেছেন যে কে করেছিল, কিভাবে ওটা ট্র্যাপ করিয়েছিল, সেটা তো প্রকাশ্য বলেছেন। তো যারা বলছে, এরপরও যারা চাইছেন যে না শুভেন্দু অধিকারীটা, তারা কোর্টে যাচ্ছেন না কেন? তারা রোজ টিভির সামনে যে বলছেন, তো কোর্টে যান না, কোর্টে গিয়ে বলুন না যে না ওনাকে রাখা হয়নি কেন। শুভেন্দু অধিকারী যা জবাব দেওয়ার দেবেন, বা হয়তো এতদিনে জবাব দিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী তো প্রকাশ্য বলেছেন যে ওই যে ভিডিওর কথা আপনি বলছেন, সে ভিডিওর পক্ষে যে জাস্টিফিকেশন, সেটা শুভেন্দু অধিকারী সঠিক জায়গায় সঠিক সময় দিয়ে দিয়েছেন। এখন উনি বলছেন যে কারা ট্র্যাপ করেছিল, কীভাবে করেছিল, সব তো উনি বলছেন। এরপর আরও বেশি যদি কারো জানার আগ্রহ থাকে, সে কোর্টে যাক, কোর্ট অর্ডার দিলে নিশ্চয়ই সবাই জানতে পারবে। কোর্টে যাচ্ছেন না কেন? তৃণমূলের মুখপাত্ররা বলছেন যে জিতেন্দ্র তিওয়ারি 2021-এর ফল বেরোবার পর বিজেপি এই তৃণমূলে ফেরার চেষ্টা করেছিলেন। না, আমি বলি যে তৃণমূলে ফেরা যদি চেষ্টা করতাম, তাহলে জিতেন্দ্র তিওয়ারি এই কম্বল বিতরণ কাণ্ডে অন্তত দিল্লি থেকে অ্যারেস্ট আমাকে হতে হতো না। কেন ফিরতে যাবো বলতো? ডুবন্ত জাহাজ কেন ফিরতে যাব? তারা কি বারবার তারা বলছে, তারা কি আমাকে দল থেকে বের করে দিয়েছিল নাকি? তারা তো শুভেন্দুদা হোক বা আমরা যারাই হই না কেন, আমাদেরকে তো দলে ধরে রাখার চেষ্টা করেছিল, শেষ অবধি চেষ্টা করেছিল তো তারা। তো যদি সত্যি সত্যি আমাদের কোনো গুরুত্ব ছিল না, তারা ধরে রাখার চেষ্টা করছিল কেন? আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, শুধু আমরা না, আরও অনেক লোক যারা, অনেকে আছে যারা নেতৃত্বে আসেনি কিন্তু তৃণমূলের সমর্থক, তারাও তো আজ ক্ষুব্ধ। অনেক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অনেক মানুষ যারা তাদেরকে সমর্থন করেছে, তারা আজ ক্ষুব্ধ। তো তারা তো আজ রাস্তায় নামছেন। তো আমরা যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, সে স্বপ্ন পূরণ হয়নি। এবং যেহেতু এটা কোনো আইডিওলজিকে সামনে রেখে এই দল তৈরি হয়নি, তো যখন আপনি শুধু তৃণমূল কংগ্রেসের যে কোনো দলে আপনি যখন দেখবেন কোনো ব্যক্তিকে সামনে রেখে যখন দল তৈরি হয়, তখন ওই ব্যক্তির আদেশই আইডিওলজি হয়ে যায়। এবং যারা ফলোয়ার থাকে তারা মানে একটা ঘোর কাজ করে। তখন তারা বিচার করে না যে আমার লিডার, মিস্টার এক্স আমার লিডার, মিস্টার ওয়াই আমার লিডার, উনি যেটা বললেন সেটাই ঠিক, আমি আর ভেরিফাই করতে যাব না যে উনি যেটা বলছেন সেটা ঠিক না ভুল। একটা পিরিয়ড অবধি এটা চলে। আমরাও, আমার মতন লক্ষ লক্ষ কর্মীরা এটাই করেছেন। যেটা বলা হয়েছে, আমার সর্বোচ্চ লিডার যেটা বলে দিয়েছেন এটা ঠিক। বলা হয়েছে কংগ্রেস খারাপ, তো কংগ্রেস খারাপ। কখনো বলা হয়েছে বিজেপি খারাপ, তো বিজেপি খারাপ। কখনো বলা হয়েছে সিপিএম খারাপ, তো সিপিএম খারাপ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন একটা স্প্যান অফ টাইম যখন পেরিয়ে গেল, তখন মানুষ যখন এটা নিয়ে অ্যাসেস করতে শুরু করে যে আমরা আলটিমেটলি আজ ঠিক আছে, আমরা তো 10 বছর, 5 বছর, 8 বছর, 15 বছর আমাদের লিডারদের কথা শুনে যা ওনারা বলেছেন সেটাই করলাম। এরপর কি সমাজে কি চেঞ্জ এলো, সত্যি কি যে কারণে আমরা পলিটিক্সে এসেছিলাম সেটা হয়েছে? যখন অ্যাসেস করতে বসবেন, তখন আপনি দেখছেন যে না, যে ভাবনা নিয়ে আপনি এসেছিলেন সেটা থেকে অনেক দূরে আমরা সরে গেছি। তখন আপনার কাছে অপশান কি আছে? আপনার কাছে দুটো অপশান, আইদার আপনি রাজনৈতিক পরিসর থেকে বিদায় নিয়ে নিন, বা যেভাবে চলছে সেভাবে ইউ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট, সেভাবে চলুন, বা অন্য বিকল্প আপনি খুঁজুন। আমাদের ক্ষেত্রে আমরা রাজনীতি থেকে দূরে থাকা সম্ভব না, এবং ওই পার্ট অ্যান্ড পার্সেল হয়ে আমরা কন্টিনিউ করতে চাইনি। আমরা অন্য বিকল্প খুঁজেছি, আমাদের অন্য বিকল্প মনে হয়েছে তখন বিজেপি, আমরা বিজেপিতে গেছি। তো অন্যায় কী আছে? তো মানে বিজেপিতে এসেছেন, ঠিক আছে, বিজেপি এখনো বাঙালির সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেনি। বিজেপি বাংলাকে চায়, বাঙালিকে চায়। দেখুন, মানে বাংলারই তো বাঙালি তো বিজেপিকে তৈরি করলো, সারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি করে দিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের প্রতিষ্ঠাতা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা করা দল বিশ্বের সর্ববৃহৎ দল হলো। এরপর যদি কেউ বলে যে এটা বাঙালির দল না, তো তার চেয়ে কী বলবো, হালকা কথা বলা হচ্ছে। ওই হিউম যে দলের প্রতিষ্ঠা করলেন, সে দলের সঙ্গে সমঝোতা করা যাবে, তাদের সঙ্গে কেরলে কেউ গিয়ে তাদের পাশে থাকবেন। আর শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের প্রতিষ্ঠা করলেন, তাদেরকে বলা না এটা বাঙালিদের দল না। তো এটা মানুষ বিচার করবে সঠিক সময়। বিজেপি একটা খৈনি কালচার আমদানি করেছে এখানে। না, আমি বলি যে এটা ন্যারেটিভ তৈরি করা হয়। খৈনিখোর, গুটখাখোর, এগুলো বলা, এটা ন্যারেটিভ তৈরি করা হয়। এবং কিছু লম্পট মাতাল লোকেরা আছে। দেখুন,
কোনো শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী, আচ্ছা আপনি দেখেছেন কোনোদিন জয় গোস্বামী কবিতায় কোনোদিন এই সব দেখেছিলেন? এই যে গুটকাখোর নিয়ে কোনো লিখেছেন? আপনি বিভাস চক্রবর্তীর কাছে শুনেছেন যে উনি এসব নিয়ে কিছু বলছেন? যারা বাংলার বা অতীতে যারা ছিলেন একশো এক গুণী ব্যক্তি, তারা কি এসব নিয়ে কোনোদিন কোনো আলোচনা করেছেন? এই কিছু যারা বাঙালিয়ানা নিয়ে নিজের রুজি রুটি চালাতে চায়, লম্পট মাতাল, যারা 11টার পর মত্ত অবস্থায় থাকে এবং তারা এগুলো করে, তারা এইগুলো ছড়াবার চেষ্টা করে। এবং সেটাও তারা দেখবেন ওরা আন্দোলন করে 12টা লোক থাকে, 13টা 15টা 18টা 25টার বেশি লোক কোনোদিন হবে না। ওরা ফেসবুকের বাংলার কালচার নিয়ে ওরা যেটুকু বলার ফেসবুকে বলে, ওরা ফেসবুকের নেতা, এবং ওদেরকে ফাইন্যান্স করে, ওদেরকে পেছন থেকে সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসের লিডাররা। তো এগুলো করে লাভ নেই। আসল যারা বাঙালি, যারা প্রকৃত বাঙালি, তারা এগুলো পছন্দ করে না। আমি তো আগেও বলেছি যে থানা থেকে আসছি, উত্তম কুমার সিনেমা, আপনি ইউটিউবে যদি এখনও তো দেখার সুযোগ যদি দেখেন, দেখবেন যে সিনেমাটা স্টার্ট হচ্ছে আর দেখবেন তার পাশে একটা বিহারের কিছু লোক একটা তাদের ফোক সং গাইছে, চৈতা না বিরহা কি একটা গাইছে। পুরো সিনেমা আপনি দেখে নিন, দেখবেন ওই গানের সঙ্গে সিনেমার কোনো সং নেই। তো কেন তা রাখা হলো? কেন অ্যাট দ্যাট টাইম যারা ডিরেক্টর ছিল বা যারা এই সিনেমা তৈরি করেছে, তারা এটা ফিল করেছেন যে দে আর অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি। তো সোসাইটিতে যা আছে সেটা সঠিক প্রতিফলন হোক, তার জন্য সেটাকে রেখেছেন। তো তাদের চেয়ে বড় বাঙালি এরা। এবং বাঙালি বলতে কি বোঝায়? যে বাংলায় কথা বলবে সেই বাঙালি? যে হিন্দিতে কথা বলে, যে এই বাংলায় জন্মগ্রহণ করছে, হিন্দিতে কথা বলেছে, তাহলে প্রশান্ত কিশোরকে আনলেন কেন? যদি এতই বাঙালিয়ানা, তাহলে তো প্রশান্ত কিশোরকে কেন আনলেন? প্রশান্ত কিশোর এসে আপনার দল চালাবে, তাহলে লালু প্রসাদের ছেলে আর কি নাম ওই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, লালু প্রসাদের ছেলে, তো লালু প্রসাদের চেয়ে বেশি কেউ খৈনিখোর হবে? তো তাদেরকে তো আপনি নিয়ে এলেন নবান্নে। আর বেঙ্গলে যারা অবাঙালি যারা আছে, অবাঙালি বলা ঠিক হবে না, অন্য ভাষা যারা কথা বলে, তাদেরকে রাজনৈতিক কারণে আপনি গুটকাখোর আসল ব্যাপার হলো যে এখানকার বাংলার যুব সমাজকে আপনি চাকরি দিতে পারছেন না। এবার আপনি বলছেন ওদের ডাইভার্ট করতে চাইছেন, তুমি চাকরি পাওনি কেননা গুটকাখোররা সব চাকরি নিয়ে নিয়েছে। এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, নিজের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ এসব পছন্দ করে না। ও বাঙালির নামেও এখানে ভোট করা যাবে না, বিহারি নামেও অনেক লোক আছে, আবার শুধু এরাই করে তা নয়, অনেকে আছে বিহারি বলেও করে, হিন্দিভাষী নামে অনেকে ভাবে যে এটা করেন ভোট পড়ে, সেটাও করা যাবে না। এখানে এসব চলবে না, এটা বাংলার মাটি, এবং এই মাটিতে এইসব করে সাকসেস পাওয়া যাবে না। অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ কি মনে হয়? সেটা আমি কি করে বলতে পারবো? আমি তিহার যাত্রা জাস্ট সময়ের অপেক্ষা, অনেকে বলছে, আপনার দলের লোকই বলছে, শুভেন্দু বলছে। না, আমি দেখুন, উনি যে লেভেলের রাজনীতি করেন, আমি তো ওই লেভেল রাজনীতি করি না। আমি অনেক মানে তার চেয়ে সাধারণ একজন কর্মী। আমি এটুকু বলবো যে এটা আমি ফরসি করতে পারছি যে তৃণমূল কংগ্রেস দলটা আর থাকবে না। 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, তৃণমূল কংগ্রেস দলটা আর থাকবে। যেহেতু আইডিওলজি নেই, এই দলের কোনো আইডিওলজি নেই, ব্যক্তিকেন্দ্রিক দল, তো একবার এই দল ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা থেকে সরে গেলে এই দল আর থাকবে না। তো যে দলেরই এক্সিস্টেন্স থাকবে না, সেই দলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রাজনৈতিক ভবিষ্যৎ কী সেটা আপনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হিসাবে ওনার ভবিষ্যৎ কী এখন বলুন না? অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হিসাবে উনি যেদিন শপথ নিলেন, সেদিনকার ওনার আর্কাইভে আপনি ওনার বক্তব্য বার করুন, কী বললেন? যে আমি সারা দেশে এবার দলটাকে ছড়িয়ে দেবো। সারা দেশ ছেড়ে আবার আপনি বাংলায় এই গরমে ঘুরে বেড়াচ্ছেন, বাঁকুড়া পুরুলিয়া করে বেড়াচ্ছেন নবজোয়ার। আর আপনার রাজ্যসভা, এই দলে যারা রাজ্য সভাপতি, তিনি কি করছেন তাকে তো দেখাই যায় না। এই রাজ্যের যারা জেনারেল সেক্রেটারি, তাদেরকে দেখা যায় না। আর অল ইন্ডিয়া যাকে দায়িত্ব দেওয়া হলো, তো উনি তো অল ইন্ডিয়া দল করবেন, তো তিনি এসে এখানে করছেন। তার মানে ওনারাই বুঝে গেছেন যে আলটিমেটলি এটা ঠিক যে অভিষেকের একটা ইচ্ছে যে আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে, এই একটা সুপ্ত বাসনা আছে। দিদির একটা ইচ্ছে যে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। তো একে অপরকে ও কখনো কখনো বলে তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, দিল্লি যাও, আমার জন্য এটা ছেড়ে দাও। এবং দিদি 1-2বার চেষ্টা করলো, গিয়ে বুঝলো যে না, দিল্লিতে এখন আগামী 25-30 বছর কোনো ভ্যাকেন্সি নেই। তো ন্যাচারালি আবার ফিরে এসছে, না আমি এখানে ঠিক আছি। তো অভিষেককে দিদি ঠিক আছে তুমি যাও, তুমি অল ইন্ডিয়া লেভেলে রাজনীতি করো। ও দেখলো যে নোটার চেয়ে কম ভোট পাচ্ছি, ও আবার ব্যাক করে গেল। দুজনে ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে গেছে। এখন কে কাকে টুপি পরাতে পারে সেটা চলছে। দিদি বলে তুমি নবজোয়ার করো, 3 মাস ঘুরো। আরে এটা হয়? রোদে ঘুরবে? আলটিমেটলি
এই দলটাই থাকবে না, আলটিমেটলি এই দলটা থাকবে না, দলটা শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি। যারা নেতৃবৃন্দ আছেন তারা নিজের অন্য বিকল্প খুঁজবেন। শুভেন্দু আর অভিষেকের পারস্পরিক আক্রমণ মাঝে মধ্যেই তো আমার মনে হয় যে শালীনতার সীমা পেরিয়ে যায়। না, আমি বলি যে আপনার কি মত? আমি বলি যে শালীনতার তো তৃণমূলের কাছে শিখতে হবে না। আপনি বলুন যে শুভেন্দু অধিকারীকে বাদ দিন, আপনি শিশির অধিকারী, ওনার এজ আপনি কনসিডার করুন। শুভেন্দুদার মা বাড়িতে অসুস্থ থাকবেন, আর আপনি ওনার ঘরের সামনে 100টা মাইক লাগিয়ে, চোঙা লাগিয়ে, যাতে একটা পেশেন্টকে ডিস্টার্ব করা যায় সে চেষ্টা করবেন। আপনি ওনার ঘরের পাশে গিয়ে বলবেন মাইকে, যা তোর বাপকে ডাক, আর আপনার কাছে সৌজন্য শিখতে হবে। শুভেন্দু অধিকারী আর তার ফ্যামিলির সঙ্গে যা করা হয়েছে না, সে তুলনায় শুভেন্দু অধিকারী এখন কিচ্ছু করেনি। শুভেন্দু অধিকারী তো মুখে শুধু দুটো কথা বলে দেয়, এরা তো কাজে করতে। শুভেন্দু অধিকারী কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় চা খেতে ডাকলেন? জাননি শুভেন্দু অধিকারী গেছিলেন তো। কিন্তু আপনি ক্রমাগত, এবং আপনি বলুন না যে অধিকারী ফ্যামিলিকে কি তৃণমূল কংগ্রেস ক্ষমতা এনেছে নাকি? হ্যাঁ, কে আগে আগে এমএলএ কে হয়েছে বেঙ্গলে? তৃণমূল কংগ্রেস যারা সর্বোচ্চ লিডার তারা প্রথম এমএলএ হয়েছে না শিশির অধিকারী আগে এমএলএ হয়েছিলেন? তার জবাব আগে দেখ না। তো সেই ধরনের একটা পরিবার যারা, আচ্ছা বলুন তো, যখন নন্দীগ্রামের লড়াই চলছিল তখন এই অধিকারী ফ্যামিলির মহিলারা একদিনও তাদের ঘুম হয়ে যাবে বলুন তো? হ্যাঁ, পুরুষরা রোজ বাড়ির বাইরে যাচ্ছে, আজ এখানে বোমা, ওইখানে বোমা, ওইখানে গুলি, সবাই। শিশির অধিকারী লড়ছেন আলাদা, শুভেন্দু অধিকারী লড়ছেন আলাদা, দিব্যেন্দু লড়ছে আলাদা, সবাই লড়ছে। মহিলাদের একদিন রাত্রে হয়তো ঘুম হয়নি। আজ কি ঘটলো, কাল কি ঘটলো? সেই ফ্যামিলিটাকে আপনি ক্ষমতায় আসার পর আপনি বলবেন বাস আর তোমার হয়ে গেছে, আমি ক্ষমতায় চলে এসে তুমি যাও এবার, আর সে মেনে নেবে? এটা হয়? আপনাদের সভাপতিকে তৃণমূল বলে ট্রেনি সভাপতি, অভিজ্ঞতা কম, আর শুভেন্দু দলটাকে গ্রাস করে নিচ্ছে। দেখুন, ওরা কি বললো না বললো আমার দেখা দরকার নেই। এটা ঠিক যে ওনাদের দলে যারা প্রফেসর আছে তারা 6টা 6:30টার পর কি অবস্থায় থাকে আপনারা জানেন। আর আমাদের দলে যারা প্রফেসর আছে তারা সভাপতি হয় সুকান্ত মজুমদার মতো শিক্ষিত মার্জিত ব্যক্তি। যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা সম্পদ। এবং আগামী দিনে, হ্যাঁ এটা ঠিক যে অ্যাক্টিভ পলিটিক্সে উনি কম দিন আছেন, কিন্তু যে কয়েকদিনে আছেন, যে কয়েকদিন উনি অ্যাক্টিভ পলিটিক্সে আছেন, ওনার যে কি বলো কোয়ালিটি, সেটা বাংলার মানুষ দেখছে, এবং যত দিন যাবে তত বাংলার মানুষ দেখবে। এবং দিলীপ ঘোষকে এত দুচ্ছাই করা কেন? আর দেখুন, এটা আপনাদের এই ওয়ার্ডগুলো আপনারা তৈরি করেন। দিলীপ ঘোষ যার নেতৃত্বে আমাদের দল 3 থেকে 77 হলো, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফার্দার কাজ আমাদের চলছে, তাকে দুচ্ছাই করা হচ্ছে, এটা আপনাদের যদি পারসেপশন হয়। এখনও দিলীপ দার মার্গদর্শন ছাড়া, ওনার অ্যাডভাইস ছাড়া কোনো কিছুই হয় না আমাদের দলে। ওনার অ্যাডভাইসে একটা গুরুত্ব আছে। যে অভিজ্ঞতা উনি অর্জন করেছেন সেই অভিজ্ঞতাকে ভিত্তিতে উনি টাইম টু টাইম অ্যাডভাইস করেন, এবং সেই অ্যাডভাইস দল নেয়। অমিত শাহ তো বিরাট বড় টার্গেট দিয়ে গেছেন, 35টা। ঠিকই তো বলেছেন, কি করে সম্ভব 35টা? যখন আপনাদের সংগঠন বলে কিছু নেই। যখন 19 না আমি তো আমার পাড়া আশেপাশে একটা বিজেপির পার্টি অফিস দেখিনি। আপনি রেজাল্টটা দেখবেন, আপনি পার্টি অফিস থাকতে দেবে নাকি এরা? সিপিএম এর আছে না, সিপিএম থাকতে দেবে, সিপিএম এর সঙ্গে তো ফিশ ফ্রাই এর একটা রিলেশন আছে, ফিশ ফ্রাই আলাদা সেটিং, ওটা বাদ দিন। বিজেপির মানুষ কোথায় কি আছে সেটা ভোট যখন আসবে দেখতে পাবেন। বুথ ওয়াইজ রেজাল্ট দেখবেন যে কারা কারা বিজেপিকে ভোট দিচ্ছে, কারা বিজেপির পক্ষে আছে, দেখুন না। ওটা অমিত শাহ বলার জন্য বলেছেন, উনি নিজেও খুব একটা সিরিয়াসলি বলেননি। তাহলে তারপরেই 35 না, তারপরে এই ধরনের রিয়াকশন কেন দেখলাম? উনি 35 বলার পর কেউ 40 বলতে শুরু করলো, কেউ 42 বলতে শুরু করলো, এই রিয়াকশন দেখলাম কেন? যদি উনি বলার জন্য বলে থাকেন, তাহলে অমিত শাহজি বা নাড্ডাজি কেউ বেঙ্গলে এলেই এরা 3 দিন এদের ঘুম হয় না কেন? 3 দিন এদের ঘুম হয় না কেন? যদি ওনারা বলার জন্য বলে, এরা জানে যে ওনারা যখন বলেন, যে লেভেলের রাজনীতি ওনারা যখন বলেন সবটাই অ্যাসেস করেই ওনারা বলেন। এবং ওনারা যখন টার্গেট বেঁধে দিয়েছেন 35 যখন বলে দিয়েছেন, ওই দেখবেন 35ই হবে, 36 হয়ে যেতে পারে, 37 হয়ে যেতে পারে, 35 কম হবে না। এটা এরা জানে, তাই এদের এখন থেকে না 200 বলে 77-এ থেমেছিল, জানি তো। না 200 বলে 77 নেমেছিল, কিন্তু আবারও 22 বলে 19 পেয়েছিল, 20 বলে 19, 22 বলে 19 পেয়েছিল, কিন্তু ওটাও আমরা জানি তো। 3 থেকে 77 এটা আপনারা বলছেন না, 3 থেকে যে 77, আপনারা তো 77 পাওয়ার জন্য লড়েননি ইলেকশন। না আপনি বলুন যে তৃণমূল কংগ্রেস গঠন হলো 98-এ, ক্ষমতায় কবে এলো?
11-তে। বিজেপি সিরিয়াসলি লড়া শুরু করলো কবে বেঙ্গলে? 18-19-এ, 19 থেকে আর 19, 20, 21, 22, 23, 4 বছর। 4 বছরের মধ্যে বিজেপি কোথা থেকে কোথায় চলে এলো বেঙ্গলে দেখুন না। বিজেপি তো বেঙ্গলে সিরিয়াসলি লড়া শুরু করলো 19 থেকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে লেগেছিল 11 বছর, 12 বছর, 15 বছর। বিজেপি 4 বছরের মধ্যে তৃণমূলের ঘাম ছুটিয়ে দিয়েছে। এরপর আপনি বলছেন ভালো পারফরমেন্স নেই। কত লিডার দিল বলুন তো বিজেপি? আপনি যাদেরকে বলছেন এর সঙ্গে ওর গোষ্ঠীদ্বন্দ্ব, ওর সঙ্গে ওর গোষ্ঠীদ্বন্দ্ব, এত লিডার আছে, এত লিডার বিজেপি তৈরি করলো এই 4 বছরের মধ্যে বিভিন্ন অঞ্চলে, যে আপনারা তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজছেন। কিন্তু আমরা দেখছি যে বিজেপি 4 বছরের মধ্যে এত লিডার বেঙ্গলকে দিল। কর্ণাটকে হারার পর বিজেপি কিন্তু খুব ব্যাকফুট। না, আমি বলছি যে মোদিজি এরকম প্রচার করেও দলকে জেতাতে পারলো না। আপনারা বলেন এই সরকারটা চোর, ওখানে বলে লোকে 40%। আচ্ছা, আমি আপনাকে বলছি যে কর্ণাটকে যে রেজাল্ট হলো, এই রেজাল্ট যদি বেঙ্গলে হতো, পরের দিন বেঙ্গল থেকে বলা হতো ইভিএম কারচুপি করা হয়েছে বা অন্য কোনো একটা তত্ত্ব খাড়া করা হতো। কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী বিজেপি যে ডিফিট হয়েছে, সে ডিফিটকে বোল্ডলি অ্যাকসেপ্ট করেছে। নরেন্দ্র মোদীজি টুইট করে ওইখানকার কংগ্রেস সরকারকে কংগ্রাচুলেট করেছেন এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি বলেছেন যে এই রাজ্য এগিয়ে যাক আপনাদের নেতৃত্বে। অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমার যা সাপোর্ট, সেই সাপোর্ট আমি দেবো। এটাই, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আপনাকে টাইম টু টাইম দেখতে হবে। কখন জয় পরাজয় তো লেগেই থাকে, ঠিক আছে, বাট পরাজয়টা অ্যাকসেপ্ট করে নেওয়া এবং অ্যাকসেপ্ট করে আবার পরের দিন থেকে আবার লেগে পড়া, যে আমাদের ভুল ত্রুটি কোথায় আছে সেটা অ্যাসেস করে আরও বেটার কাজ করে, সেই কাজ বিজেপি করছে। এটা আমরা করছি বলে আমরা তো টিকে আছি। আপনার তো ওই সময়টা খুব ট্রমার মধ্যে দিয়ে গেল, যখন ইউপি থেকে সিট গ্রেপ্তার করলো, আইন, আদালত, জেল, শরীর খারাপ হলো, বাড়াবাড়ি হয়ে গেছিল না? আপনি বা ইউপিতেও তার তো 10 দিন আগেই, আপনার 15 দিন আগে আপনি একটা ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস সেটিং হয়ে গেছে, এই জন্য পুলিশ কিছু করছে না। দেখুন, আমার হাইকোর্টে আমাদের বেল না পাওয়ার পর আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করি। সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করার পর ফার্স্ট ডেট হয়, সেই ডেটে হিয়ারিং হয়নি। 20 তারিখ হিয়ারিং ছিল। তো ন্যাচারালি 20 তারিখ যখন হিয়ারিং আছে, তাহলে 18 তারিখ তো আমি দিল্লিতেই থাকবো। ন্যাচারালি ওই হিয়ারিংয়ের কারণে আমার অ্যাডভোকেটের সঙ্গে আলোচনার জন্য আমি ছিলাম। এবং তার আগে আমাকে যদি অ্যারেস্ট করবে যদি বলতো, তাহলে তো আমি চলে আসতাম। তার আগে আমি আসানসোলে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। ক্যালকাটায় জাস্টিস আমাদের কী নাম, আরে যে জাস্টিসের বাড়িতে ইয়ে করেছিল, ওই পোস্টার চিঠিয়ে দিয়েছিল, রাজশেখর মান্থা, ওনার সমর্থনে আমাদের অ্যাডভোকেটদের একটা র্যালি বেরিয়েছিল, সেটাতে আমি ছিলাম। আর ক্যালকাটায় বুক ফেয়ার ছিল, সেটাতে আমি ওপেন ছিলাম। দিল্লি বুক ফেয়ারে ছিলাম। আমার সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন পুলিশ দেখছে আমি কোথায় কী আছি না আছি। তারপর এই নাটক করা তো দরকার ছিল না, সিট গঠন করে দিল্লি যাওয়া তো দরকার ছিল না। যে লোক তোমার চোখের সামনে আছে, একটা নোটিশ দিলেই চলে আসবে, তাকে জোর করে অ্যারেস্ট করার এটা আলটিমেটলি এটা নিজের নাম্বার বাড়াবার জন্য এটা করেছে। মলয় ঘটক করেছে। আমি মলয় ঘটক বা মিস্টার এক্স, মিস্টার ওয়াই আমি বলবো না, এটা তৃণমূল কংগ্রেস সরকার করেছে। আমি কোনো ব্যক্তিকে কেন বলবো? উনি তো আসানসোলের মুখ্যমন্ত্রী। ওনার কি লাভ? আমাকে অ্যারেস্ট করিয়ে মলয় ঘটকের কি লাভ? কেন করতে যাবে? আমি তো এইভাবে দেখবো যে আমি তো অন্য দলে আছি, আমি তো একটা মানে শত্রুতা আছে। না না একদম না, মলয় ঘটক বিজেপিতে যেত, আপনি চলে যাওয়ায় ও যেতে পারে। একদম ঠিক না। আমরা এটা ঠিক যে দেখুন, দলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সেন্ট্রাল লিডারই তৈরি করে। আমার সঙ্গে মলয় ঘটকের যে ডিফারেন্স তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিল, এটা তো ন্যাচারাল ছিল না, এটা তো ক্রিয়েট করেছিল তৃণমূল নেতৃত্ব। মলয় ঘটকের বিরুদ্ধে লড়াই করতে আমাকে বাধ্য করা বা আমাকে টাইট করার জন্য মলয় ঘটককে হাওয়া দেওয়া, এটা সবটা তো ক্যালকাটা থেকে করা হতো। তো ন্যাচারালি আমারও বয়স তখন কম ছিল, আমি বুঝিনি এগুলো। পরবর্তী ক্ষেত্রে বুঝেছি যে এটাতে এখান থেকে অন্য খেলা করা হচ্ছে। এবং এখন আমি অন্য দলে আছি। তখন হয়তো এক দলে থাকলে হয়তো একটা ফেয়ার কম্পিটিশন থাকতেও পারে, যে না আমিও এগোতে চাইছি, উনিও চাইছেন না আমি এগোই, এটা হতেও পারে। কিন্তু এখন আমি অন্য দলে, উনি অন্য দলে, উনি কেন চাইবেন আমি অ্যারেস্ট হই? এর পেছনে একটা লজিক থাকতে হবে তো, কেন চাইবেন? ওই যে নম্বর বাড়ানো, না না, এটা তো ওনার কী ব্যাপার আছে? আমি অ্যারেস্ট হওয়াতে মলয় ঘটকের কী লাভ হয়েছে বলুন না? আমি অ্যারেস্ট হওয়াতে মলয় ঘটকের পলিটিক্যাল কী লাভ হয়েছে? তাহলে কার মানে এই তৎপরতার পিছনে কার নির্দেশ? আমি সেটা তো সরকারে যারা আছে তারা বলতে পারে। উনিও সরকারে আছে, উনি তো একটা পার্ট অফ দ্য সরকার। কিন্তু উনি তো, আমার মনে হয় না যে ওনার কথায় আমাকে অ্যারেস্ট করেছে। এটা আমি বিশ্বাস করতে আমার
কষ্ট। আমি মনে করি না যে উনি এটা চাইবেন। এখন আসানসোলের একটা ছেলে ঠিক আছে অন্য দলে আছে, সে কম্বল বিতরণ কাণ্ডে পলিটিক্যালি আমি না এগোতে পারি সেটা উনি চেষ্টা করতে পারেন, পলিটিক্যালি আমার একটা দলের আমাদের দল পরাজিত হোক সেটা উনি চেষ্টা করতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কি পুলিশের পারমিশন নেওয়া ছিল? আপনি অ্যাপিল করেছিলেন, কিন্তু পুলিশ কি আপনাকে পারমিশন দিয়েছে? পারমিশন আমরা পুলিশকে ইন্টিমেট করে দিয়েছি যে এত তারিখে এই প্রোগ্রাম হতে চলেছে। পুলিশ তো যদি না করতে দেয় তাহলে তো পুলিশ তো বলবে যে না আপনি করতে পারবেন না। পুলিশ কি বলেছে না আপনি করবেন না? পুলিশ তো জানায়ও নি যে আপনি করবেন। আরে না না, পুলিশ তো আমি তো পুলিশকে ইন্টিমেট করেছি, আমি তো পুলিশকে জানিয়ে দিয়েছি। ইন্টিমেট করার পুলিশের সবুজ সংকেত দেওয়া না না, আমি তো এখানে কোনো দোকান করতে যাচ্ছি না এবং এক্সাইজ লাইসেন্স নিতে হবে এমন তো ব্যাপার না। আমি একটা বস্ত্র বিতরণ করতে যাচ্ছি, একটা ধর্মীয় অনুষ্ঠান করছে, সেটার জন্য পুলিশকে ইনফর্ম করে দিলাম যে আমার এই অনুষ্ঠান হতে চলেছে। এবার তো পুলিশের দায়িত্ব যে সেখানে সব অ্যারেঞ্জমেন্ট করা, এবং যদি পুলিশ মনে করে না যে এই কাজ করতে দেবে না তাহলে চিঠি করে বলবে বা ফোন করে বলবে যে না এই কাজ আপনারা করবেন না। অল এলং সকাল থেকে পুলিশ ছিল, সবই ছিল, ট্রাফিক পুলিশ দেখছিল, ব্যারিকেড পুলিশ দেখছিল। একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা দুর্ঘটনা, আনফর্চুনেট একটা ইনসিডেন্ট ঘটে গেছে। এবার পুলিশ মনে করেছে যে ওদের উপর দায়িত্ব চলে আসতে পারে, কেন তারা এটা তো রেসপন্সিবিলিটি শিফট করে দাও, চলো এদের উপর মামলা করিয়ে দাও, আমাদের উপর মামলা করিয়ে দিল। এবার সেই মামলাকে সুযোগ কাজে লাগালো তৃণমূল কংগ্রেস। তাদের যখন মনে হলো যে আমাকে ব্ল্যাকমেল করা যায়, ব্ল্যাকমেল করার চেষ্টা করলো, যখন পারলো না তখন অ্যারেস্ট করলো। যারা মারা গেছিলেন ওই দুর্ঘটনায় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? দেখুন, সরকারের তরফ থেকে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের, না আপনারা, আমার তরফ থেকে যদি আমি কিছু দিয়েও থাকি আমি সেটা মিডিয়ার সামনে বলবো না। কিন্তু দেখবেন যারা মারা গেছেন তাদের মধ্যে ওই অঞ্চলে যে দুজন ব্যক্তি তারা কোনো অভিযোগ করেননি। একজন বাইরে যারা ওইখানে থাকে না, যার ফার্স্ট হ্যান্ড নলেজ নেই, যার মা মারা গেছে অন্য জায়গায় থাকে, সে শোনা কথা বলছে, আমি গিয়ে শুনলাম আমার মা এইভাবে মারা গেছে। তো কেউ তাকে শুনিয়েছে এবং তার হয়ে হাইকোর্ট অফ দি লয়ার এসছে, তার হয়ে সুপ্রিম কোর্ট অফ দি, যে 230 টাকার একটা কম্বল নিতে গেছে সে সুপ্রিম কোর্টের লয়ার দাঁড় করাতে পারছে, সে হাইকোর্টের লয়ার দাঁড় করাতে পারছে, সবটাই বোঝা যাচ্ছে। 2 4 হয়েছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেখানে ঘটনা ঘটে যারা আই উইটনেস তারা জানে যে কেউ এই ঘটনা ঘটায়নি, এটা আনন্যাচারাল, এটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখবেন ওই জন্য ওইখানে যাদের বাড়ি, যাদের দুজন মারা গেছে তারা তো কোনো কমপ্লেন করেনি, তাদের পুলিশ অনেক চেষ্টা করেছে। এখন কেসটা কি জায়গায় দাঁড়িয়ে আছে? চলছে, এখন আমি তো বেলে আছি এবং কোর্টের অর্ডার আছে যে আমি যেন আসানসোল পৌর এলাকায় যেন না যেতে পারি এখন আনটিল ফার্দার, সেটা যাচ্ছি না। না, সেই নির্দেশটা ভ্যাকেট করার জন্য গেছেন আপনি? না, এখনো যাইনি, যাবো রিজনেবল টাইম দিয়ে তারপর যাবো। কিছুদিন বাদে নির্বাচন আসছে, এখন যদি আপনি আপনার নিজের জায়গায় ঢুকতে না পারেন তো সে তো আপনার পলিটিক্যালি আপনাকে কোনো ব্যক্তিকে সমস্যায় ফেল, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তো এই দল নেই, এবং আমি থাকলেই বিরাট কিছু হয়ে যাবে, আমি না থাকলে হবে না তা না। আমাদের দলের সংগঠক যারা আছেন তারা নিজের মতো করে করছেন, অলরেডি দলের কাজ চলছে। আপনাকে আইনি লড়াইটা কি আপনি ব্যক্তিগতভাবে লড়েছেন না দল? না, একদম 100বার দল আমার সঙ্গে ছিল। শুভেন্দু অধিকারী ফুল সাপোর্ট করেছেন, যা করণীয় সব করেছেন। সুকান্ত মজুমদার আমার অবর্তমানে আমার ফ্যামিলির সঙ্গে কথা বলা, খোঁজ খবর নেওয়া, আরও অন্যান্য যে নেতারা আছেন তারা বিভিন্ন টাইমে আমার ফ্যামিলিকে সাপোর্ট করা, সবটাই করেছেন। তো একদম 100% দল আমাদের সঙ্গে ছিল। আমার শেষ প্রশ্ন, আপনার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি? আরে আই এম এ মেম্বার অফ এ পলিটিক্যাল পার্টি। আমি সে তো জানি, এই যে এখন মামলা চলছে, বেলে আছেন, আসানসোলে ঢুকতে পারছেন না, সময় বয়ে যাচ্ছে, এইটাকে মাথায় রেখে বলছি যে পরবর্তী রাজনৈতিক, এটা তো ভ্যাকেশনের পর কোর্ট খুললেই আমরা যেহেতু কোর্টের ল অ্যাবাইডিং সিটিজেন অফ দ্য সোসাইটি, আমরা কোর্টে অ্যাপিল করবো যে আমাকে আসানসোল যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। তাহলে এখন এই অবস্থায় আমি যে বেশিরভাগ সময়টা কলকাতাতেই আছে, অপশন নেই তো কোনো। থ্যাংক ইউ। এতক্ষণ কথা বললাম আসানসোলের প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে।